ইতিমধ্যেই ভারতের নাগরিকত্ব প্রমাণে এই 16টি ডকুমেন্টসকেও বাতিল করে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, তো কোন 16টি ডকুমেন্টসকেও বাতিল করে দেওয়া হলো নাগরিকত্ব প্রমাণের জন্য, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, জবে থেকে এসআইআর প্রক্রিয়া আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে। প্রথমে তো বিহারে হয়েছিল, আপনারা জানেন। পরবর্তীতে আমাদের পশ্চিমবঙ্গ সহ আরও বেশ কয়েকটি রাজ্যে এই এসআইআর প্রক্রিয়া হয়েছে। তবে থেকে এই যে নাগরিকত্ব বিষয়টি, সেই নাগরিকত্ব বিষয়টি কিন্তু জোরালো হয়ে উঠে এসেছে। কেননা এতদিন পর্যন্ত আমাদের নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো রকম ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন হয়নি, কিন্তু জবে থেকে এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এসআইআর যখন থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে, হিয়ারিং প্রক্রিয়া শুরু হয়েছে, তখনই কিন্তু এই নাগরিকত্বের যে কাগজপত্র নথিপত্র, সেই নথিপত্রগুলো আমাদের প্রয়োজন হয়েছে, তাই তো? এটাই তো আপনারা জানেন। তবে এই মুহূর্তে একটি ঘটনা ঘটেছে যেখানে 15টিরও বেশি ডকুমেন্টসকে নাগরিকত্ব প্রমাণের ডকুমেন্টস হিসাবে গ্রাহ্য করা হয়নি, গ্রহণ করা হয়নি এবং সরাসরি সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে। এই নিয়ে কি আপডেট উঠে এসেছে সেটাই আপনাদের সামনে একদম তুলে ধরার চেষ্টা করব। দেখুন, 1951 সালে এনআরসির নথিকেও নাগরিকত্ব প্রমাণ হিসাবে গ্রহণ করা হয়নি। পাশাপাশি একাধিক ভোটার তালিকা, স্কুলের শংসাপত্র, প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র একসঙ্গে 15টি নথি জমা দিয়েও ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারলেন না অসমের এক বাসিন্দার। বিদেশি ট্রাইব্যুনালের রায় বহাল রেখেই তাকে বিদেশি বলেই ঘোষণা করলো গুয়াহাটি হাইকোর্ট। কি বলেছে? আদালতের পর্যবেক্ষণ জমা দেওয়া নথিগুলো বেশিরভাগই আইনগতভাবে গ্রহণযোগ্য নয় অথবা নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নথি নয়। কি বলেছে? এক বেসরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মামলাকারী গুয়াহাটির কাছে ভাড়া বাড়িতে থাকা এক দিন মজুর মাত্র। তবে তার আইনি লড়াই এখনও কিন্তু শেষ হয়নি বলে পরিচয় প্রকাশ করা হয়নি। বিচারপতি কল্যাণ রায় সুরানা এবং বিচারপতি শামিমা জাহানের ডিভিশন বেঞ্চ 30 জুন রিট পিটিশন খারিজ করে জানায়, বিদেশি আইন 1946-এর 9 নম্বর ধারা অনুযায়ী তিনি যে ভারতীয় নাগরিক সেই প্রমাণের দায় তিনি পূরণ করতে পারেনি, তাই এই সমস্ত নথিগুলো গ্রহণ করা হবে না। দেখুন কি বলেছে, নিজের দাবি প্রতিষ্ঠাতা করতে ওই ব্যক্তি 15টি নথি আদালতে পেশ করেন। এর মধ্যে ছিল 1951 সালের এনআরসি এবং তার বাবা ও ঠাকুরদা ঠাকুমার নাম থাকা কম্পিউটারাইজ একটি কপি ছিল। 1966 থেকে 2017 সালের বিভিন্ন ভোটার তালিকা, 1973 সালের একটি জমি কেনার দলিল রয়েছে, 2017 সালের স্কুলের শংসাপত্র, প্যান কার্ড থেকে শুরু করে দেখুন এখানে আরও বেশ কিছু নথির কথা বলেছে, সেগুলো বলছি। ইলেকট্রস ফটো, আইডি কার্ড, ইপিক অর্থাৎ ভোটার আইডি কার্ড, পাশাপাশি তার বাবার সাক্ষ্য দিয়ে পারিবারিক পরিচয়পত্র। আদালতে তিনি জানান 1988 সালে তার জন্ম। নদী ভাঙনের কারণে তাদের পরিবারের অর্থাৎ বারবার গ্রাম বদল করতে বাধ্য হয়েছিল। চড়াই খোসাই থেকে ধোবাকুড়া, সেখান থেকে ঘুপডোবা এবং পরে হাসদোড়ায় চলে আসে পরিবারটি। 1999 সালে তিনি হাসদোবা অঞ্চলের হাই স্কুলের 5ম শ্রেণীতে ভর্তি হন। কেন বাতিল হলো 1951 সালের এনআরসি নথি? মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি ছিল 1951 সালের এনআরসির কপি, কিন্তু আদালত জানায় এগুলি ছিল কেবল কম্পিউটার থেকে তৈরি প্রিন্ট আউট, যা আইন অনুযায়ী প্রমাণিত নয়। নথিতে জেনারেটেড বাই ডিএলডিডি ভার্সন 6.0 উল্লেখ থাকলেও প্রমাণ আইন 1972-এর 65B ধারা অর্থাৎ বর্তমান ভারতের সাক্ষ্য আইন 2023-এর 63-র 4 নম্বর ধারা অনুযায়ী জাত প্রয়োজনীয় শংসাপত্র জমা দেওয়া হয়নি, ফলে এই নথির কোনো মূল্য নেই, সেটিও কিন্তু পরিষ্কার জানিয়ে
জানিয়ে দেওয়া হয়েছে। স্কুলের শংসাপত্র, জমির দলিলও টিকলো না। এবার আসা যাক স্কুলের নথিতে। দেখুন কি বলেছে, 2017 সালে স্কুলের শংসাপত্র আদালত গ্রহণ করেনি, কারণ ওই শংসাপত্র যিনি দিয়েছেন সেই প্রধান শিক্ষককে সাক্ষী হিসাবে হাজির করা হয়নি। স্কুলের ভর্তি রেজিস্টার আদালতে পেশ করতে পারেনি তিনি। 1973 সালের জমি কেনার দলিল ওই ক্ষেত্রে সাক্ষী হিসাবে বাতিল হয়ে যায়। আদালতের প্রশ্ন, জমিটি যদি সত্যি পরিবারের হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে তার হস্তান্তরের কোনো সরকারি নথি কোথায়? জমির খাজনার রেকর্ড বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো তথ্য আদালতে কিন্তু জমা দেওয়া হয়নি। তাই এই সমস্ত নথি কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। দেখুন, এখানে যেই নথিগুলোর কথা বলেছে সেই নথিগুলো এই ব্যক্তি, তার নাম এখনও এখানে প্রকাশ্য করা হয়নি, কেননা তার এখনও মামলা চলছে হাইকোর্টে। সেই ক্ষেত্রে সেই ব্যক্তি সমস্ত নথিপত্র জমা দেওয়ার পরও তাকে বিদেশি নাগরিক বলে তকমা দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি যে আমাদের ভারতের নাগরিক সেটা কিন্তু তিনি প্রমাণ করতে পারেনি। এক্ষেত্রে একদম পরিষ্কার যে সমস্ত নথিগুলো দাখিল করেছে সে সমস্ত নথিগুলো অযোগ্য বলে গৃহীত হয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন এই যে এসআইআর প্রক্রিয়া গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চললো, এখন অসমে হচ্ছে, আরও বিভিন্ন জায়গায় এসআইআর প্রক্রিয়া হচ্ছে। এই এসআইআর জন্য কিন্তু নথিপত্রগুলো আমাদের দিতে হচ্ছে বিভিন্ন হিয়ারিং থেকে শুরু করে সমস্ত জায়গায়। কিন্তু দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যাদের নাম এসআইআর থেকে বাতিল হয়েছে, যারা অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে আপনারা চিহ্নিত হয়েছেন, তারা কিন্তু অবশ্যই রাজ্য সরকারের কোনো রকম প্রকল্পের সুবিধা আপনারা পাবেন না। পাশাপাশি আপনার রেশন কার্ড তো বাতিলই হয়ে যাচ্ছে। পাশাপাশি আরও যে বিভিন্ন সরকারি প্রকল্পগুলো রয়েছে, যেমন ইতিমধ্যেই চলছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকাও লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, কেননা তাদের নথিগত সমস্যা রয়েছে, তারা ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়েছে। তো এই সমস্ত নাগরিকদের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হবে না, এমনটাই জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে হয়তো সঠিক ইনফরমেশন দিয়ে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।